আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও উপর আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তা শিক্ষার্থী, আমরা অষ্টম অধ্যায় হিসাব বিজ্ঞান প্রথম পত্র নিয়ে আজকে আলোচনা করব। দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব সংগ্রহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব সংরক্ষণ। এই দৃশ্যমান আর অদৃশ্যমানটা কি? দৃশ্যমান যে সমস্ত সম্পদ তুমি দেখতে পাও, যেমন চেয়ার, টেবিল বা আসবাবপত্র আমরা যাকে বলে থাকি, বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি, একটা ফ্যান আমরা দেখতে পাচ্ছি, একটা মেশিন আমরা দেখতে পাচ্ছি, এগুলো সব দৃশ্যমান সম্পদ। আর অদৃশ্যমান সম্পদ কোনগুলো? সুনাম। সুনাম কি দেখা যায় শিক্ষার্থী? না, সুনাম তোমরা দেখতে পাও না। সুনাম আমরা কেউ দেখতে পাই না, এটা অনুভূতির ব্যাপার, এটা আপেক্ষিক একটা ব্যাপার, এটা একটা অদৃশ্যমান সম্পত্তি। ঠিক আছে, প্রাথমিক খরচ কেউ আমরা অদৃশ্যমান সম্পত্তির আওতায় ফেলে দিতে পারি বা কাল্পনিক সম্পত্তির আওতায় ফেলে দিতে পারি। তাহলে এই সব বিষয় নিয়ে আলোচনা হবে। এর একটা মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে এই অধ্যায়ের, সেটা হচ্ছে অবচয়। অবচয়, অবচয়টা আসলে কি বা কাকে বলে? কোন সম্পত্তি, সাধারণত কোন সম্পত্তি ব্যবহারজনিত কারণে তার যে মূল্য হ্রাস পায়, ওই হ্রাসকৃত মূল্যকে বলা হয় অবচয়। তাহলে কি বললাম? কোন সম্পত্তি ব্যবহারজনিত কারণে তার যে মূল্যটা হ্রাস পায়, ওই হ্রাসকৃত মূল্যকে বলা হয় অবচয়। তাহলে সম্পত্তি ব্যবহারজনিত একটা বড় কারণ থাকতে হবে, এছাড়া আরো অনেক কারণে অবচয় হয়ে থাকে। তা শিক্ষার্থী, আমরা অবচয়ের ক্ষেত্রে অবচয় বিষয়টা বুঝলাম। এই অবচয়টা ধার্য করার অনেকগুলো পদ্ধতি আছে। এই অবচয় ধার্যের অনেকগুলো পদ্ধতির ভিতরে আমি মৌলিক দুটি পদ্ধতির নাম লিখছি। দেখো শিক্ষার্থী, দুটো নাম লিখলাম, সরল রৈখিক পদ্ধতি আর ক্রমহ্রাসমান জার জের পদ্ধতি। এছাড়া যেগুলো আছে, উৎপাদন পদ্ধতি, বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি।
আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আগে দেখো আমি নামগুলো লিখছি, অন্যান্য পদ্ধতি নিয়ে আলোচনা করব। সরলরৈখিক পদ্ধতি, ক্রমহ্রাসমানজের পদ্ধতি, উৎপাদন পদ্ধতি, বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি আর অন্যান্য পদ্ধতি। এই সরলরৈখিক পদ্ধতিটা কি, আমি আলোচনায় চলে যাচ্ছি শিক্ষার্থী। সরলরৈখিক পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে প্রতি বছরের বার্ষিক অবচয় সমান হয়, সেই পদ্ধতিকে বলা হয় সরলরৈখিক পদ্ধতি। এর আরেকটি নাম আছে, সে নামটি হলো স্থির কিস্তি পদ্ধতি। তাহলে শিক্ষার্থী, তোমরা শিখলে সরলরৈখিক পদ্ধতি আর স্থির কিস্তি পদ্ধতি একই কথা, এটা একটা যেমন শিখলে। আর এই পদ্ধতিতে প্রতি বছরের অবচয়টা সমান হয় এবং এই পদ্ধতিতে অবচয় নির্ণয় করাটা খুবই সহজ। তাহলে তোমরা যে বিষয়টা জানলে, সরলরৈখিক পদ্ধতি কি, যে পদ্ধতিতে প্রতি বছরের বার্ষিক অবচয় সমান হয় অথবা একই থাকে, সেই পদ্ধতিকে বলা হয় সরল রৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতি। এবার আসি ক্রমহ্রাসমানজের পদ্ধতি। ক্রমহ্রাসমানজের পদ্ধতি বলতে সেই পদ্ধতিকে বলা হয় যে পদ্ধতিতে প্রতি বছরের বার্ষিক অবচয় ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে, মানে কমতে থাকে, সেই পদ্ধতিকে বলা হয় ক্রমহ্রাসমানজের পদ্ধতি। এর আরেকটি নাম আছে দ্বিগুণ ক্রমহ্রাসমানজের পদ্ধতি। তাহলে শিক্ষার্থী, ক্রমহ্রাসমানজের পদ্ধতি আর সরলরৈখিক পদ্ধতির ভিতর মৌলিক পার্থক্য কোনটা? সরলরৈখিকে প্রতি বছরের বার্ষিক অবচয়ের পরিমাণ সমান হয়, আর ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে প্রতি বছরের বার্ষিক অবচয়ের পরিমাণ ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। যেমন সরলরৈখিক পদ্ধতিতে 5 বছরের অবচয় যদি আমরা নির্ণয় করে থাকি, তাহলে প্রতি বছর যদি প্রথম বছর 10,000 আসে, প্রতি বছরই 10,000 টাকা। কিন্তু ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে যদি আমরা বার্ষিক অবচয় নির্ণয় করি, যদি প্রথম বছর 10,000 টাকা আসে, পরের বছর হবে 9,000 টাকা, পরের বছর হবে 8,100 টাকা। তাহলে দেখো 10,000, 9,000, 8,100, তাহলে ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। এই যে পদ্ধতি, সেই পদ্ধতিকে আমরা বলছি ক্রমহ্রাসমানজের পদ্ধতি। প্রথম বছরে 10,000 টাকা, দ্বিতীয় বছরে 9,000 টাকা, তৃতীয় বছরে 8,100 টাকা। এই যে ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকলো অবচয়টা, এইটাকে আমরা বলছি ক্রমহ্রাসমানজের পদ্ধতি। আর যে পদ্ধতিতে ধরে নাও 50,000 টাকা হচ্ছে আমার সম্পদের মূল্য, 10 দ্বারা আমি ভাগ করলাম 5,000 টাকা, তার মানে প্রতি বছরের বার্ষিক অবচয় 5,000 টাকা। এটা হলো আমাদের সরলরৈখিক পদ্ধতি। দিস ইজ দ্য ডিফারেন্স। তাহলে আশা করি সরলরৈখিক পদ্ধতি এবং ক্রমহ্রাসমানজের পদ্ধতির বিষয়টা ক্লিয়ার হতে পারছে। তবে একটা কথা উল্লেখ্য, এই সরলরৈখিক আর ক্রমহ্রাসমানজের পদ্ধতি, এই দুটো পদ্ধতির অঙ্ক বেশিরভাগ সময়ে তোমরা পরীক্ষায় পাবে। আর বাকি পদ্ধতিগুলো জানতে হবে, অবশ্যই জানতে হবে, এমসিকিউ এর জন্য জানতে হবে, আবার অঙ্ক আসলে করতে হবে। তাহলে সেই বিষয়ে তোমাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, সে বিষয়গুলো আমরা জানবো। আচ্ছা, যে উৎপাদন পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে শিক্ষার্থী, যে পদ্ধতিতে সময় প্রবাহকে বিবেচনা না করে শুধুমাত্র সম্পত্তির ব্যবহারের ফলাফলের ধারণাকে বিবেচনা করে অবচয় নির্ণয় করা হয়, সেটাকে বলা হয় উৎপাদন পদ্ধতি। সুতরাং এই পদ্ধতিতে সম্পত্তির ফলাফলকে ভিত্তি করে অবচয় নির্ণয় করা হয়। এই পদ্ধতিতে প্রথমে প্রতি এককের অবচয় নির্ণয় করা হয়। যেমন আমি বলে থাকি, প্রতি এককের অবচয় নির্ণয়, মনে করে একটা সম্পত্তি 1 বছরে ব্যবহার করে 10,000 পিস কলম উৎপাদন করলো। তাহলে 10,000 পিস যদি কলম উৎপাদন করে, তাহলে 1 পিস কলম উৎপাদন করতে কত টাকা ব্যয় হয়েছে?
প্রতি পিচের অবচয় কত টাকা, সেটা আমাদের প্রতি পিচের বার্ষিক অবচয় আমাদের জানতে হবে। এইভাবে হচ্ছে আমরা উৎপাদন পদ্ধতিতে অবচয় নির্ণয় করে থাকি। তারপরে হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি, এটা একটা পদ্ধতি। অন্যান্য পদ্ধতির মধ্যে তোমাদের আছে অন্যান্য পদ্ধতি, বার্ষিক সমকিস্তি পদ্ধতি, পুনর্মূল্যায়ন পদ্ধতি, অবচয় ভান্ডার পদ্ধতি, বীমার পত্র পদ্ধতি। এখন বিষয়টা হচ্ছে আমরা প্রথম দুটি পদ্ধতি নিয়ে আগে আলোচনা করি, তারপরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাবে। সরলরৈখিক পদ্ধতিতে আমাদের অবচয় নির্ণয় করতে হলে যে সূত্রটা দরকার, সেই সূত্রটা আমি তোমাদের এখন লিখে দিব। দেখো, সম্পত্তির মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য মাইনাস আয়ুষ্কাল। আজকে আমরা অঙ্কের ধাপে চলে যাচ্ছি। অলরেডি অঙ্কের প্রাথমিক গাইডলাইন আজকের ক্লাসে তোমরা পেয়ে যাবে, আর নেক্সট ক্লাস থেকে আশা করি পূর্ণাঙ্গ অঙ্ক শুরু করতে পারবে। এটা হচ্ছে সম্পত্তির মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ হচ্ছে আয়ুষ্কাল। সম্পত্তির মোট মূল্য, একটা সম্পত্তি, একটা মেশিন আমরা 50,000 টাকা দিয়ে ক্রয় করেছি, তার আমদানি শুল্ক 5,000 টাকা, আর পরিবহন খরচ ধরে নেওয়া হচ্ছে 5,000 টাকা। তাহলে 50,000 টাকা হচ্ছে ক্রয় করলাম, এটা হচ্ছে সম্পত্তির মোট মূল্য। দেখো শিক্ষার্থী, সম্পত্তির মোট মূল্য কিভাবে নির্ণয় করলাম। ক্রয় করতে প্রদান করেছি 50,000 টাকা, আমদানি শুল্ক 5,000 টাকা, পরিবহন খরচ 5,000 টাকা, সংস্থাপন ব্যয় 10,000 টাকা, মোট 70,000 টাকা। এই 70,000 টাকা হচ্ছে আমাদের টোটাল ভ্যালুয়েশন। তাহলে সম্পত্তির মূল্য কিভাবে নির্ণয় করতে হয়, শুধু 50,000 টাকাতে ক্রয় করেছি এইটুকু বিবেচনা করলে হবে না, আনুষঙ্গিক যত রকম খরচ আছে সব যোগ করলে সম্পত্তির ক্রয় মূল্য নির্ণয় হবে। বি সিরিয়াস, এই জায়গা মার্ক করতে হবে তোমাদের। আমার এই কথাগুলোকে খুব সিরিয়াসলি নিতে হবে, না হলে বিপদ অনিবার্য। আচ্ছা, এরপরে ভগ্নাবশেষ মূল্য। এই সম্পত্তিটা ধরে নাও আয়ুষ্কাল 10 বছর। 10 বছর পর বিক্রয় করে এই সম্পত্তি থেকে আমরা 15,000 টাকা পাবো। ধরে নাও সম্পত্তির আয়ুষ্কাল 10 বছর। 10 বছর পর এই সম্পত্তি বিক্রয় করে আমরা পাবো কত? 15,000 টাকা। এই আয়ুষ্কাল শেষে এই
অনুমান করা হলো এই সম্পত্তি বিক্রয় করে 15,000 টাকা পাবো, এই 15,000 টাকাকে বলা হবে ভগ্নাবশেষ মূল্য। তার মানে একটা সম্পত্তির অবশিষ্ট অংশ আয়ুষ্কাল শেষে বিক্রয় করে যে মূল্যটা পাওয়া যাবে সম্ভাব্য, সেই মূল্যটাকে আমরা বলছি ভগ্নাবশেষ মূল্য। তাহলে শিক্ষার্থী, আমরা এখন কয়েকটা সেন্সিটিভ জিনিস শিখলাম। বার্ষিক অবচয় নির্ণয় করতে হলে সম্পত্তির মোট মূল্য, ভগ্নাবশেষ মূল্য, আয়ুষ্কাল। তাহলে আয়ুষ্কাল আমরা ধরছি 10 বছর, 15,000 টাকা ভগ্নাবশেষ মূল্য, সম্পত্তির মূল্য হচ্ছে 70,000 টাকা। তাহলে দেখো আমরা এখন সূত্র প্রয়োগ করি। 70,000 টাকা বিয়োগ 15,000 টাকা ভাগ হচ্ছে আয়ুষ্কাল 10 বছর। তাহলে এবার আমরা ভাগ করলে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে অবচয়। তাহলে 60, 55, 5,500 টাকা। এই 5,500 টাকা হচ্ছে আমাদের বার্ষিক অবচয়। তাহলে দেখো এই 5,500 টাকা হচ্ছে আমাদের বার্ষিক অবচয়। তাহলে সরলরৈখিক পদ্ধতিতে কিভাবে অবচয় নির্ণয় করতে হয় তার একটা ধারণা পেলে একটু দেখো। তাহলে শিক্ষার্থী, সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের পূর্ণাঙ্গ একটা ধারণা তোমরা পেলে। আমরা নেক্সট ক্লাসে সরলরৈখিক পদ্ধতির অঙ্ক করাবো। তারপরেও সরলরৈখিক পদ্ধতির বিষয়টা নিয়ে আরেকটু কথা বলি আমরা। আরেকটা বিষয়, যে বিষয়টা একটু আলোচনা করব, সেটা হচ্ছে যদি পার্সেন্টেজের মাধ্যমে অবচয় নির্ণয় করতে বলে তাহলে উক্ত পার্সেন্টেজের ভিত্তিতে তোমার অবচয়টা নির্ণয় করতে হবে, তখন আর এই সূত্র প্রয়োগ করা যাবে না। তাহলে শিক্ষার্থী, তোমরা সবাই সরলরৈখিক পদ্ধতি আশা করি বুঝতে পারছো, এবং তোমরা যে যে বিষয়গুলো পড়বে সেটা হচ্ছে এই বিষয়গুলো তোমরা একটু পড়বে। অবচয়ের ধারণা বা সংজ্ঞা, অবচয় ভাগের কারণ আর পদ্ধতি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্ত রাখি। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।